নমস্কার, দেখছেন দেশের কথা দশের কথার সঙ্গে রয়েছে আমি সমাদৃতা। আজ দেশের কথা দশের কথা শুরুতেই দেশের সেই সময়ের কথা, গণতন্ত্রের ইতিহাসে যাকে কালো দিন বলা হয়। জরুরি অবস্থার ৪৬ বছর পার, গণতন্ত্রের কালো দিন। সেই দিনেই সামাজিক মাধ্যমে সিপিএম ও বামেদের হিরণ্ময় নীরবতা। কিন্তু কেন? কংগ্রেসকে খুশি করতেই কি জরুরি অবস্থার বর্ষপূর্তিতে মুখে কুলুপ বামেদের? জরুরি অবস্থার ৪৬ বছর পার, ভারতীয় গণতন্ত্রে ২১ মাসের কালো অধ্যায়। ১৯৭৫-এর ২৫শে জুন মধ্যরাতে দেশ জুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এক নির্দেশে রাতারাতি স্তব্ধ করে দেওয়া হয়েছিল গণতন্ত্রের চাকা। কেড়ে নেওয়া হয়েছিল বাক স্বাধীনতা, কেড়ে নেওয়া হয়েছিল সংবাদপত্রের স্বাধীনতা। রাষ্ট্রযন্ত্রের হাতে চলে গেল সব ক্ষমতা। গ্রেপ্তার হয়েছিল অসংখ্য মানুষ। ৪৬ বছর আগের সেই অভিশপ্ত কালো অধ্যায়ের কথা উল্লেখ করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরুরি অবস্থার কালো দিন ভোলা সম্ভব না। ১৯৭৫-এর ৭৭ গণতন্ত্র ধ্বংস হয়েছে। চলুন সবাই মিলে ভারতের গণতন্ত্র শক্তিশালী করি, টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু জরুরি অবস্থা নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি বামেদের। বামেরা বারবারই অভিযোগ করেছে, ৭০-এর দশকে ইন্দিরা সরকারের কোপে পড়েছে অগণিত বামকর্মী সমর্থক। সিদ্ধার্থ শঙ্কর রায় ও ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে কমিউনিস্ট হত্যার অভিযোগ উঠেছে। বামেদের দাবি, শুধু এই রাজ্যেই হাজারের বেশি কর্মী জরুরি অবস্থার শিকার। কিন্তু সেই সব অভিযোগ আজ কোথায়? কতদিন আগেই সাঁইবাড়ি নিয়ে বিকাশ ভট্টাচার্য ও মীনাক্ষী মুখার্জির ফেসবুক পোস্ট ঘিরে রীতিমতো তিক্ত হয়ে ওঠে বাম কংগ্রেস জোটের রসায়ন। শেষ পর্যন্ত সিপিএম এর রাজ্য সম্পাদককে বিবৃতি দিয়ে বলতে হয় বিকাশ রঞ্জনের বক্তব্য ব্যক্তিগত, সিপিএম এর দলীয় অবস্থান নয়। প্রশ্ন উঠেছে, তাহলে কি জোটের স্বার্থেই জরুরি অবস্থা নিয়ে একেবারে চুপ বামেরা? রিপাবলিক বাংলা। আর এই নিয়েই আমরা কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র নিউজ এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, প্রথমে যে বিষয়টা তোমার কাছে একটু বুঝতে চেষ্টা করব, কোথাও কি মীনাক্ষীর পোস্ট এবং মীনাক্ষীর পোস্টের পর যেভাবে উত্তাল হয়ে উঠেছিলেন জোট শরিকেরা, তার থেকে শিক্ষা নিয়েই বামেরা এবারে একদম মুখে কুলুপ এটা থাকলো? একেবারেই, অন্তত এটা তো আমরা সাম্প্রতিক সময়ের দিকে তাকালে সেভাবে ভাবতেই পারি সমাদৃতা। এক্স্যাক্টলি কেন তারা চুপ তারাই বলতে পারবেন। তবে মীনাক্ষী মুখার্জির পোস্ট, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পোস্ট সাঁইবাড়ি নিয়ে, সেই পোস্টে গুন্ডা বলে, কংগ্রেসি গুন্ডা বলে উল্লেখ, এবং তাকে ঘিরে যেভাবে কংগ্রেসের অন্দরমহলের সমালোচনা ঝড় ওঠে। প্রকাশ্যে কংগ্রেসের বিভিন্ন নেতারা বলতে থাকেন যে রাজ্যসভায় কংগ্রেসের সমর্থনে যাওয়া বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি কংগ্রেসের সমর্থকদের, কংগ্রেসের প্রতিনিধিদের গুন্ডা বলেন, সাঁইবাড়ির হত্যাকে সমর্থন করেন, তাহলে তিনি কেন রাজ্যসভা থেকে পদত্যাগ করে রিইলেক্টেড হয়ে যাওয়ার চেষ্টা করছেন না? এটাকে ঘিরে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয় সিপিআইএম রাজ্য কমিটিকে এবং সিপিআইএমের রাজ্য স্তরের নেতাদেরকে। এবং তারপরেই আমরা দেখেছি সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র তাকে বিবৃতি দিয়ে বলতে হয় যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য একান্তই তার ব্যক্তিগত, দলীয় নয়। যদিও সিপিআইএমের মতো একটি শৃঙ্খলাবদ্ধ দলে, অনুশাসনবদ্ধ দলে কি করে একজন রাজ্যসভার সাংসদ এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো একজন পোড় খাওয়া নেতা, তার বক্তব্যকে আমরা নিতান্তই ব্যক্তিগতভাবে ধরে নিতে পারি, দলীয় অবস্থান নয়, তা নিয়েও প্রশ্ন ওঠে। মীনাক্ষী মুখোপাধ্যায় পরবর্তী সময় তার পোস্টটি ডিলিট করেন বা সরিয়ে নেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন, জোট সঙ্গীদের কাছে ক্ষমা চান রিপাবলিক বাংলাতে, যে তিনি যদি সত্যি সত্যি কাউকে আহত করে থাকেন এর জন্য, তাহলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কিন্তু ওই যে চিরটা, সেটা কিন্তু রয়ে যায়। আর সেটাই আমরা দেখতে পাই তার পরবর্তী সময় অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠকে যখন তাকে জিজ্ঞাসা করা হয় এ রাজ্যে জোট আছে কি নেই, থাকলে কার সঙ্গে কার আছে, তিনি স্পষ্ট বলেন জোট আছে এটাও বলতে পারবো না, জোট নেই এটাও বলতে পারবো না। স্বাভাবিকভাবেই কংগ্রেস এবং বামেরা দুই পক্ষই রাজ্যের বিধানসভা এই মুহূর্তে শূন্যে নেমে যাওয়া শক্তি আসন সংখ্যার বিচারে। আর ঠিক সেখানেই বামেরা পরবর্তী সময়ে আরও খারাপ ফলাফলের আশঙ্কা থেকেই কংগ্রেসের সঙ্গে জোট যে কোনো মর্মে টিকিয়ে রাখতে চাইছেন কিনা, এখন সেই প্রশ্নটা উঠছে। তার কারণ আইএসএফকে নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস তার অবস্থান জানিয়েছে। বামেদের ভিতরে, শরিকদের মধ্যে থেকে এবং সিপিআইএমের অন্দরেও প্রশ্ন উঠতে শুরু করেছে সমাদৃতা। একদম, সেখান থেকে অনির্বাণ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন শতরূপ। অনির্বাণ, আমাদের সঙ্গে রয়েছেন শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা। শতরূপ বাবু, আপনার কাছে আমার একটাই প্রশ্ন,
এই রাজ্যের এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন পাড়ায় যে শহীদ বেদিগুলো আপনাদের দলের সদস্য কর্মী সমর্থকদের নামে, সেই শহীদ বেদিগুলোর ইতিহাস তারা তো আপনাদেরকে প্রশ্ন করছে নিশ্চয়ই। আজকে জরুরি অবস্থার দিনে আপনারা সবাই চুপ। জরুরি অবস্থার দিনে চুপ করে আমাদেরকে দেখলেন। জরুরি অবস্থার দিনে তো আমরাই সব, গোটা ভারতবর্ষ, এখানে বলে না, গোটা ভারতবর্ষে সবচেয়ে বেশি আমরাই সোচ্চার সেদিনের জরুরি অবস্থার বিরুদ্ধে। এবং সেদিন তো ঘোষিত জরুরি অবস্থা ছিল, আজকে যে অঘোষিত জরুরি অবস্থা চলছে তার বিরুদ্ধে গোটা ভারতবর্ষে তো আমরাই ভিক্টিমাইজ হচ্ছি এবং আমরাই তো লড়াই করছি তার বিরুদ্ধে। জরুরি অবস্থা মানে কি ছিল বলুন তো অনির্বাণ? জরুরি আজকের যে জরুরি অবস্থার কথা বলছেন শতরূপ, সেই জরুরি অবস্থার জন্য আগের জরুরি অবস্থার স্মৃতি ভুলতে চান? সেটা কি ইতিহাসের জন্য ভালো হবে? তেমন আবার আগের জরুরি অবস্থার জন্য আজকের জরুরি অবস্থাকে ছাড় দিতে চাই না। অন্তত পক্ষে এমন একটা পোস্ট তো আপনাদের কারো দেখতে পেলাম না যে আগের জরুরি অবস্থা ফিরে এসছে, মানে জরুরি অবস্থা যেন ভুলে যেতে চাইছেন আপনারা। না, আগের জরুরি অবস্থা ফিরে এসছে বলতে যাবো কেন? আগের জরুরি অবস্থা তো ফিরে আসেনি, তার চেয়ে 10 গুণ খারাপ জরুরি অবস্থা আজকের দিনে চলছে। আগের জরুরি অবস্থার সময় কি হতো? সংবাদ মাধ্যমের খবরের কাগজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হতো, খবরের কাগজ বেরোনোর আগে এডিটোরিয়াল দেখিয়ে নিতে হতো নেতা মন্ত্রীদেরকে, কংগ্রেসের মন্ত্রীদেরকে। আর এখন কি হয়? এখন সাংবাদিকই খুন হয়ে যান, সাংবাদিক জেলে চলে যান। আপনারা সংবাদ মাধ্যমে কাজ করছেন, আপনাদের তো আমার চেয়ে বেশি এটাতে রিয়াক্ট করা উচিত। আমি কেন করেন না আমি জানি না। আগের জরুরি অবস্থার সময় কি হতো? লেখকদের বই পড়ানো হতো, এখন লেখকদেরকেই খুন করে ফেলা হয়। গৌরী লঙ্কেশ থেকে শুরু করে, কালবুর্গি থেকে শুরু করে, গোবিন্দ পানসালা থেকে শুরু করে একের পর এক লেখককে। সুতরাং কেন বলতে যাবো যে আগের জরুরি অবস্থা ফিরে এসছে? আগের জরুরি অবস্থা আগের মতো করে ছিল, আর এখন যেটা এসছে সেটা 70-এর দশকের রিপিটেশন নয়, তার চেয়ে অনেক ভয়ঙ্কর, অনেক নিকৃষ্ট একটা জিনিস হচ্ছে আজকে। আর ঠিক সেই কারণেই আপনারা প্রথম জরুরি অবস্থাটাকে ভুলে যেতে চাইছেন। না, প্রথম জরুরি অবস্থাতে আমরা কেন বলতে যাবো? কিন্তু আমরা প্রথম জরুরি অবস্থার অজুহাত হিসেবে ব্যবহার করে আজকের জরুরি অবস্থাকে যদি আপনারা ভুলিয়ে দিতে চান, আমি সেইটাকে সমর্থন করি না। আর আপনাকে একটা কথা বলি, আপনি নিশ্চয়ই জানবেন এই ইতিহাস। সেই ওই জরুরি অবস্থা উঠে যাওয়ার পরে LK আডবাণী, বইতে আমি এই ঘটনাটা পড়েছি, ওনার যে আডবাণীর যে বায়োগ্রাফি মাই কান্ট্রি মাই লাইফ, তাতে উনি সেই সময়কার কংগ্রেসের এক মন্ত্রীকে কোট করে বলছেন যে যখন সংবাদ মাধ্যমের ওপর তার জরুরি অবস্থার সময় তার হেজিমনি এবং সংবাদ মাধ্যমের সারেন্ডারকে নিয়ে আলোচনা হচ্ছে, তিনি বলছেন যে সেই সময় উই আস্ক দেম টু বেন্ড, দে স্টার্টেড টু ক্রল। আমরা ওদের খালি নিচু হতে বলেছিলাম, ওরা মাটিতে হামাগুড়ি খেতে শুরু করেছিল। সেদিনের জরুরি অবস্থার স্মৃতি। আর আজকের দিনে আজকের যে জরুরি অবস্থা চলছে, এই সময়ও ভারতবর্ষে কর্পোরেট মিডিয়ার একটা বড় অংশ ঝুঁকে আছে, না হামাগুড়ি খাচ্ছে, নাকি পায়ে ডাইভ দিয়েছে। আমি আপনাদের বিবেকের সামনে প্রশ্ন রাখলাম, আপনারাও আমাকে উত্তর দিতে হবে না, বাড়িতে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে উত্তর দেবেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। সমাজে তুমি দেখতে পেলে শতরূপবাবু এই মুহূর্তে শতরূপবাবুরা পছন্দ করছেন নিজেদের থেকে অনেক বেশি সংবাদ মাধ্যমকে প্রশ্ন করতে। সেই সংবাদ মাধ্যমকে জরুরি অবস্থার সময় যাদের কণ্ঠরোধ করা হয়েছিল বলে শতরূপবাবু একটু আগেও বললেন, এবং এখন নাকি আরও বেশি করে কণ্ঠরোধ করা হচ্ছে। তবে এটা স্পষ্ট, এই মুহূর্তের যে অবস্থা, তাকে যদি তারা জরুরি অবস্থা, আগের জরুরি অবস্থার বিধিবদ্ধ জরুরি অবস্থার থেকেও বড় জরুরি অবস্থা মনে করেন, তাহলেও তারা প্রথম জরুরি অবস্থা নিয়ে আজকের দিনে আর কথা বলতে চান না। কেন সেটা বোধহয় স্পষ্ট। তার কারণ সেই জরুরি অবস্থা যারা জারি করেছিল ইতিহাসগতভাবে, তারাই আজকে তাদের জোট সঙ্গী, এবং কংগ্রেসকে নতুন করে চটিয়ে কে আর হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে সমাদৃতা। একদমই অনেক ধন্যবাদ অনির্বাণ, কিন্তু তোমাকে এক্ষুনি ছাড়ছি না আমি, তুমি একটু থাকো আমাদের সঙ্গে। আরও একটা বিষয় তোমার সঙ্গে কথা বলার রয়েছে। বিষয়টা কি আগে দর্শকদেরকে জানাই। বিষয়টা অত্যন্ত ইন্টারেস্টিং। উত্তরপ্রদেশে একটি পোস্টার, সেই পোস্টারে লেখা রয়েছে ইউপি মে আব খেলা হই, অর্থাৎ এবার খেলা হবে উত্তরপ্রদেশেও এবার খেলা হবে। সমাজবাদী পার্টির হোর্ডিংয়ে তৃণমূলের স্লোগান, এই সেই হোর্ডিং দেখতে পাওয়া যাচ্ছে, ইউপি মে আব খেলা হই। এই পোস্টার দেখতে পাচ্ছে, এই হোর্ডিং দেখতে পাচ্ছে, যেখানে অখিলেশ যাদবের ছবি রয়েছে আরও দুই স্থানীয় নেতার ছবি। আমি এটা নিয়েই অনির্বাণ তোমার কাছে জানতে চাইবো, এবার কি সমাজবাদী পার্টিও তৃণমূলের পথে? এক কথায় বললে সমাদৃতা বলতে হয় যে কোথাও একটা পোস্টারে অন্তত ফেডারেল ফ্রন্টের ছায়া দেখা যাচ্ছে। এই কয়েকদিন আগে 15 দলের যে মিটিং হলো শরদ পাওয়ারের বাড়িতে, যে মিটিংকে এখনও পর্যন্ত কেউই মোদি বিরোধী জোট বলতে রাজি নন, তার কারণ সে জোটের কি ভবিষ্যৎ কেউ জানেন না, এবং ঘরপোড়া গরু সবাই সিঁদুরে মেঘ দেখে ভয় পাচ্ছেন। 2019-এর যে অভিজ্ঞতা সকলের মনে রয়েছে, তাই আগে ভাগে কেউ মোদি বিরোধী জোট তৈরি করছি বলতেই চাইছেন না, যাতে পরবর্তী সময় ব্যর্থতার দায় না নিতে হয়। কিন্তু ফেডারেল ফ্রন্টের কোট ফেডারেল ফ্রন্টে 2019-এ যারা ছিলেন, তাদের মধ্যে যে অন্তত স্লোগানের দেওয়া নেওয়াটা শুরু হয়ে গিয়েছে সেটা স্পষ্ট।
খেলা হবে স্লোগানের ভিত্তিতে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জেতার পর সেই স্লোগানের সাফল্যের পর নির্বাচনী সাফল্যের পর ইউপিতেও তার প্রয়োগ করা যায় কিনা, বিশেষ করে যে অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক, তার দলের ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কের জায়গা থেকে নিশ্চিতভাবে এই পোস্টার কিন্তু একটা আগ্রহ অন্তত জাগিয়ে রাখলো সমাদৃতা যে কোথাও খেলা হবে জাতীয়করণ হচ্ছে কিনা। পশ্চিমবঙ্গ ছেড়ে উত্তরপ্রদেশে পারি, এরপরে অন্য কোনো রাজ্যে পারি কিনা চোখ রাখতেই হবে সমাদৃতা। একদমই একদমই অনেক ধন্যবাদ অনির্বাণ। আমরা কথা বলছি আমাদের সিনিয়র নিউজ এডিটর অনির্বাণের সঙ্গে, এবং অনির্বাণ যেরকম বললো যে কোথাও একটা গিয়ে কিন্তু ফেডারেল ফ্রন্টের ছায়া দেখতে পাওয়া যাচ্ছে এই পোস্টারে। এবার নজর রাখবো দিল্লির দিকে, কারণ সুপ্রিম কোর্টের অডিট কমিটির দেওয়া রিপোর্টে চূড়ান্ত আশ্বস্ত থেকে কেজরিওয়াল সরকার। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে কেন্দ্রের কাছে প্রয়োজনের তুলনায় 4 গুণ বেশি অক্সিজেন চেয়েছিল দিল্লি সরকার, যার জন্য গোটা দেশে অক্সিজেনের অভাব তৈরি হয়েছিল। এবং এরপরেই কিন্তু অস্বস্তির মুখে পড়ে পাল্টা কেজরিওয়ালের টুইট সাফাই। সুপ্রিম অস্বস্তির পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আবেগঘন টুইট। আমার অপরাধ, আমি মানুষের কথা ভেবেছি, রাত জেগে অক্সিজেনের ব্যবস্থা করেছি, অক্সিজেনের জন্য লড়াই করেছি, হাত জোর করে অক্সিজেন চেয়েছি। মানুষ অক্সিজেনের অভাবে আপনজনকে হারিয়েছেন, তাদের দয়া করে মিথ্যেবাদী বলবেন না। মাসখানেক আগে অক্সিজেন নিয়ে জোর শোরগোল দেশ জুড়ে। অক্সিজেনের অভাবে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল দিল্লিতে। এমনকি দিল্লি সহ কয়েকটি রাজ্যে অক্সিজেনের অভাব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয়েছিল স্বয়ং প্রধানমন্ত্রীকে। ছোটানো হয়েছিল অক্সিজেন স্পেশাল ট্রেন। সপ্তাহ 2 পর বিবৃতি দিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন প্রয়োজনের তুলনায় বেশি অক্সিজেন তৈরি হচ্ছে দেশে, চিন্তার কিছু নেই। কিন্তু কেন হঠাৎ এমন গেল রব উঠেছিল বিশেষ করে দিল্লিতে? এবার সামনে এলো এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য। কাঠগড়ায় কেজরিওয়াল সরকার। সুপ্রিম কোর্টের অক্সিজেন অডিট কমিটির রিপোর্ট, প্রয়োজনের তুলনায় বেশি অক্সিজেন চেয়েছিল দিল্লি সরকার। 4 গুণ বেশি অক্সিজেন চেয়েছিল দিল্লি সরকার। 300 মেট্রিক টন অক্সিজেনের চাহিদা, সেখানে সরকারের চাহিদা ছিল 1200 মেট্রিক টন, যার ফলে অন্যান্য রাজ্যে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। দিল্লিতে যোগান সামলাতে 12টি রাজ্যে অক্সিজেনের মারাত্মক ঘাটতি হয়েছিল। सुबह से जिस तथाकथित रिपोर्ट के हवाले से अरविंद केजरीवाल जी को गाली दिए जा रहे हैं, वैसी कोई रिपोर्ट एग्जिस्ट ही नहीं करती। जी हां, एग्जिस्ट ही नहीं करती। हमने इस ऑक्सीजन ऑडिट कमेटी के सदस्यों से बात की, कई सदस्यों से बात की है। सबका यह कहना है कि उन्होंने तो कोई रिपोर्ट साइन ही नहीं की, अभी तक उन्होंने कोई रिपोर्ट अप्रूव ही नहीं की। দ্বিতীয় ঢেউয়ের কবলে যখন গোটা দেশ ধুঁকছে, তখন প্রতিনিয়ত অক্সিজেন নিয়ে দিল্লি সরকার ও কেন্দ্রের মধ্যে তর্ক বিতর্ক লেগেই ছিল। দোষারোপের কাঠগড়াই ছিল কেন্দ্র। এবার গোটা অভিযোগটাই ঘুরে গেল 360 डिग्री। वैज्ञानिक दृष्टिकोण से कैलकुलेशन करने के बाद जो कैलकुलेशन सामने आया है वो चौंका देने वाला है। और कहा कि हमें 1140 मेट्रिक टन ऑक्सीजन चाहिए, मगर जब बाद में सभी दिल्ली के अस्पतालों से डाटा इकट्ठा किया गया कि दिल्ली के अस्पतालों ने वास्तविक रूप में अपने चरम पर कितना ऑक्सीजन इस्तेमाल किया उस दिन का, तो मालूम पड़ा वो मात्र 209 मेट्रिक टन था। অক্সিজেনের ঘাটতি নিয়ে অভিযোগের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণে চরম অস্বস্তিতে কেজরিওয়াল সরকার। রিপাবলিক বাংলা। এবার করোনা সংক্রান্ত খবরে নজর রাখা যাক। করোনার নয়া স্ট্রেন ডেল্টা প্লাসে দ্বিতীয় মৃত্যু দেশে। মোট 50 জনের শরীরে মিলেছে এই নয়া স্ট্রেন। ক্রমশ বাড়ছে আতঙ্ক। ডেল্টার ওপর কি কাজ করবে ভ্যাকসিন, এই প্রশ্ন উঠছে। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে দ্রুত ছড়াচ্ছে ডেল্টা প্লাস। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে এবার দ্বিতীয় মৃত্যু। করোনার নয়া স্ট্রেন ডেল্টা প্লাসে প্রথম মৃত্যু হয় মধ্যপ্রদেশে। মৃত্যুর দ্বিতীয় খবরটাও এলো সেখান থেকেই। অন্যদিকে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে 80 বছর বয়সী এক বৃদ্ধার। দেশ জুড়ে মাথাচাড়া দিয়েছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাস। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কেরলের মতো রাজ্যগুলিতে ছড়িয়ে পড়ছে কোভিডের এই নয়া ভ্যারিয়েন্ট। আতঙ্ক বাড়িয়ে আঘাত আনছে শিশু শরীরেও।
গোটা দেশ জুড়ে এখনো অবধি 50 জন রোগীর শরীরে ডেল্টা প্লাসের অস্তিত্ব পাওয়া গেছে। যত আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে ততই মাথা চাড়া দিচ্ছে একের পর এক প্রশ্ন। ডেল্টা প্লাস কতটা প্রাণঘাতী? শিশুদের ওপর এর প্রভাব কতটা? ডেল্টা প্লাসকে রুখতে কতটা কার্যকরী ভ্যাকসিন? যারা অন্তঃসত্ত্বা তারা কতটা সুরক্ষিত? তবে আইসিএমআর এর আশ্বাস, কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড দুটোই ডেল্টা প্লাসের বিরুদ্ধে সমান কার্যকর। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব জানান, SARS-CoV-2 এর অন্যান্য ভ্যারিয়েন্ট আলফা, বেটা, গামার মতো ডেল্টার উপরেও একইভাবে কাজ করে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন। তিনি আরও জানান, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী অন্তঃসত্ত্বা মহিলারাও নিতে পারেন ভ্যাকসিন। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে দ্রুত ছড়াচ্ছে ডেল্টা প্লাস। গোটা বিশ্বে মোট 85টি দেশে মিলেছে ডেল্টা স্ট্রেইনের সন্ধান। গত 2 সপ্তাহে ছড়িয়েছে আরও 11টি দেশে। ডেল্টা প্লাসের বিরুদ্ধে লড়তে আরও সতর্ক হওয়ার বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার লাগাতার খবরের জের ভাঙা হলো রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিতে নেতা নেত্রী বিধায়ক মন্ত্রীদের সঙ্গে দেবাঞ্জন দেবের নাম খোদাই করা বিতর্কিত ফলক। ওই মূর্তি বসায়নি কলকাতা পুরসভা, দাবি অতীন ঘোষের। কবিগুরুর আবক্ষ মূর্তি, তার নিচে একটি ফলক, তাতে নেতা নেত্রী বিধায়ক মন্ত্রীদের সঙ্গে খোদাই করা দেবাঞ্জন দেবের নাম। ফলক ঘিরে তুঙ্গে বিতর্ক। কসবা ভ্যাকসিন কাণ্ডে এই ফলকের ছবি প্রথম তুলে ধরে রিপাবলিক বাংলা। রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তির নিচে বিতর্কিত ফলকে নাম ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, অতীন ঘোষ, তাপস রায়ের। আমাদের লাগাতার খবরের পরেই শুক্রবার ভেঙে ফেলা হলো বিতর্কিত ফলক। নেতা নেত্রী বিধায়ক মন্ত্রীদের সঙ্গে কসবা ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের নাম খোদাই করা বিতর্কিত ফলক সহ কবিগুরুর মূর্তি বসায়নি কলকাতা পুরসভা, দাবি অতীন ঘোষের। তবে কলকাতা পুরসভা দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন অতীন ঘোষ। কলকাতায় অনেক জায়গায় অনেক মূর্তি, অনেক ক্লাব, অনেক সংগঠন, অনেক ব্যক্তি উদ্যোগ নিয়ে এক এক জায়গায় বসিয়ে দেন। সেটা সবসময় পুরসভার অনুমোদন সাপেক্ষ হয় না। যেহেতু স্থানীয় কাউন্সিলর, তিনি আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য ছিলেন, মেয়র পরিষদের সদস্য ছিলেন, তিনি যখন ছিলেন না, সেই কারণে আমরা সেই অনুষ্ঠানে আমরা আমাদের পরবর্তীকালে কালকে জানার পর আমরা যেটা দেখেছি যে অনুষ্ঠানে আমরা কেউ উপস্থিত ছিলাম না। আমরা সবাই কিন্তু কখনো না কখনো না সব জিনিসটাকে ইগনোর করি বা আমাদের নজরে আসে না বা নজরে আনতে চাই না বা গুরুত্ব দিই না। সেরকম ভাবে এটা ঘটেছে, এটা তো দায়িত্বটাকে অস্বীকার করা যায় না। ফলকে নাম থাকা নেতা নেত্রী বিধায়ক মন্ত্রীদের কেউই উপস্থিত ছিলেন না, দাবি স্থানীয় কাউন্সিলরের। যাদের যাদের ফলকে নাম আছে তারা কেউ আসেননি, কেউ ছিলেন না। কারণ তারা প্রত্যেকেই, যেহেতু লোকাল কাউন্সিলরকে ইনভাইট করা হয়নি, লোকাল কাউন্সিলরকে বয়কট করা হয়েছিল, সেই জন্য এই প্রোগ্রামে তারা প্রত্যেকেই বয়কট করেছিলেন। ফিরহাদ হাকিমও আসেননি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ও আসেননি, অতীন দাও আসেননি, নয়না বন্দ্যোপাধ্যায়ও আসেনি, তাপস রায়ও আসেনি, আর দেবাশিস কুমারও আসেনি, কেউই আসেনি। ফলকে তার নাম থাকা নিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন তাপস রায়। দেবাঞ্জন দেবকে তিনি চেনেন না, কোনো দিনও ওই ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ হয়নি, দাবি তাপস রায়। ফ্রড লোকটা কি একটা নাম, এই নামটাই আমি শুনিনি, এই প্রথম শুনলাম। আর এর সঙ্গে আমার কখনো কোশ্চিনকালেও কোথাও কাম অ্যাক্রস হয়েছে, দেখা হয়েছে বলেও মনে হয় না। অনুষ্ঠানে আমি যাইনি, নিশ্চিতভাবে আমার কোনো স্টিল ফটোগ্রাফ বা ভিডিও ফটোগ্রাফ নিশ্চয়ই কেউই প্রডিউস করতে পারবে না। কসবা ভ্যাকসিন কাণ্ড ও রবীন্দ্র মূর্তির বিতর্কিত ফলক নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেখেছে বিজেপি। অতীন ঘোষের দাবি পাল্টা তোপ বিজেপির। রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তির বিতর্কিত ফলক ঘিরে শুক্রবার তুঙ্গে উঠল রাজনৈতিক চাপানুতোর। ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। 1 ঘন্টা অ্যাকাউন্ট ব্যবহার করতে দেয়নি টুইটার, অভিযোগ কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের। টেলিভিশন বিতর্কে ভিডিও পোস্ট করায় কপিরাইট আইন লঙ্ঘন করেছেন মন্ত্রী, সাফাই টুইটার কর্তৃপক্ষের। টুইটারের সঙ্গে লড়াই যেন শেষ হওয়ার নয়। গ্রাহকদের স্বাধীনতার দোহাই দিয়ে ভারতের আইন মানতে অনীহা টুইটার কর্তৃপক্ষের। অথচ সেই আইনের দোহাই দিয়েই বারবার হেভিওয়েটদের ব্লু টিক সরিয়ে দিচ্ছে টুইটার কর্তৃপক্ষ। কখনো দেশের উপরাষ্ট্রপতি, আবার কখনো আরএসএস প্রধান। এবার খোদ দেশের আইনমন্ত্রীর টুইটার হ্যান্ডেল কিছুক্ষণের জন্য ব্লক রেখেছিল টুইটার। মার্কিন মাইক্রো ব্লগিং সাইট টুইটারের অভিযোগ,
টুইটারে টেলিভিশন বিতর্কের ভিডিও পোস্ট মন্ত্রীর, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট লঙ্ঘন। ভিডিও পোস্ট করে আইন লঙ্ঘন করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। ইতিমধ্যে ভারতে আইনি রক্ষা কবচ হারিয়েছে টুইটার। এবার আইনমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট কিছুক্ষণের জন্য বন্ধ রেখে কি আরও বিতর্কে জড়ালো টুইটার কর্তৃপক্ষ? প্রশ্ন তুলছেন নেট নাগরিকরা। রিপাবলিক বাংলা। দেশের কথা দশের কথা আজ শেষ করবো একটা ভালো খবর দিয়ে। বাঘের সংখ্যা বাড়লো অসমের মানস জাতীয় উদ্যানে। গত 1 বছরে বাঘের সংখ্যা বেড়েছে 16টি, জানিয়েছে উদ্যান কর্তৃপক্ষ। পরিবেশবিদরা বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে বারবার সতর্ক করেছেন কেন্দ্রকে। এমনকি বাঘের প্রজনন নিয়ে বহুবার উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেই উদ্বেগে এবার খানিকটা স্বস্তির খবর। সৌজন্যে অসমের মানস জাতীয় উদ্যান। চলতি সপ্তাহে মানুষ ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা জানিয়েছেন, এই জাতীয় উদ্যানে 1 বছরের ব্যবধানে বাঘের সংখ্যা বেড়েছে 16টি। গত বছরের গোড়ায় সেখানে বাঘের সংখ্যা ছিল 30। 1 বছরে 16টি বাঘ বেড়েছে। এখন মানুষ উদ্যানে 46টি বাঘ। 2010-এ মাত্র 10টি বাঘ ছিল। 2020-তে বাঘ ছিল 30টি। এখন মানুষ উদ্যানে 19টি পূর্ণবয়স্ক বাঘিনী। উদ্যানে 16টি পূর্ণবয়স্ক পুরুষ বাঘ, 3টি তরুণ ও 7টি শিশু বাঘ রয়েছে। ট্র্যাপ ক্যামেরায় তোলা ছবি দেখে প্রতিটি বাঘকে পৃথকভাবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে মানস উদ্যান কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতি কেটে গেলে বাঘের টানে অসমে পর্যটক বাড়বে বলেই আশা করছে উদ্যান কর্তৃপক্ষ। রিপাবলিক বাংলা।